ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বরাহনগর মঠ 1887 9 এপ্রিল। নরেন্দ্র। কাশীপুরে তিনি শক্তি সঞ্চার করে দিলেন। মাস্টার, যে সময় কাশীপুরের বাগানে গাছতলায় ধুনি জেলে বসতে না? নরেন্দ্র। হাঁ। কালীকে বললাম, আমার হাত ধর দেখি। কালী বললে, কি একটা শখ তোমার গা ধরাতে আমার গায়ে লাগলো। এ কথা কারুকেও বলবেন না, প্রমিস করুন। মাস্টার। তোমার উপর শক্তি সঞ্চার করলেন, বিশেষ উদ্দেশ্য আছে। তোমার দ্বারা অনেক কাজ হবে। একদিন একখানা কাগজে লিখে বলেছিলেন নরেন শিক্ষে দিবে। নরেন্দ্র। আমি কিন্তু বলেছিলাম আমি ওসব পারব না। তিনি বললেন তোর হাড় করবে। শরতের ভার আমার উপর দিয়েছেন। ও এখন ব্যাকুল হয়েছে, ওর কুণ্ডলিনী জাগ্রত হয়েছে। মাস্টার। এখন পাতা না জমে। ঠাকুর বলতেন, বোধহয় মনে আছে যে, পুকুরের ভিতর মাছের গাড়ি হয়, অর্থাৎ গর্ত, যেখানে মাছ এসে বিশ্রাম করে। যে গাড়িতে পাতা এসে জমে যায়, সে গাড়িতে মাছ এসে থাকে না। নরেন্দ্র। নারায়ণ বলতেন। মাস্টার। তোমায় নারায়ণ বলতেন তা জানি। নরেন্দ্র। তাঁর ব্যামোর সময় শোচাবার জল এগিয়ে দিতেন না। কাশীপুরে বললেন, চাবি আমার কাছে রইল, ও আপনাকে জানতে পারলে দেহত্যাগ করবে। মাস্টার। যখন তোমার একদিন সেই অবস্থা হয়েছিল না? নরেন্দ্র। সেই সময় বোধ হয়েছিল যেন আমার শরীর নাই, কেবল মুখটি আছে। বাড়িতে আইন পড়ছিলুম এক্সামিন দেব বলে। তখন হঠাৎ মনে হলো কি করছি। মাস্টার। যখন ঠাকুর কাশীপুরে আছেন? নরেন্দ্র। হাঁ। পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? আমি বললাম, আমি সমাধিস্থ হয়ে থাকব। তিনি বললেন, তুই তো বড় হীন বুদ্ধি, সমাধির পারে যা। সমাধি তো তুচ্ছ কথা। মাস্টার। হাঁ, তিনি বলতেন জ্ঞানের পর বিজ্ঞান, ছাদে উঠে আবার সিঁড়িতে আনাগোনা করা। নরেন্দ্র। কালী জ্ঞান জ্ঞান করে, আমি বকি। জ্ঞান কততে হয়? আগে ভক্তি পাকুক। আবার তারকবাবুকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, ভাবভক্তি কিছু শেষ নয়। মাস্টার। তোমার বিষয়ে আর কি কি বলেছেন বলো। নরেন্দ্র। আমার কথায় এত বিশ্বাস যে, যখন বললাম আপনি রূপটুপ যা দেখেন ওসব মনের ভুল, তখন মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, নরেন্দ্র এই সব কথা বলেছে, তবে এসব কি ভুল? তারপর আমাকে বললেন, মা বললে ওসব সত্য। বলতেন, বোধহয় মনে আছে, তোর গান শুনলে বুকে হাত দিয়া দেখাইয়া, এর ভিতর যিনি আছেন তিনি সাপের ন্যায় ফোঁস করে যেন ফনা ধরে স্থির হয়ে শুনতে থাকেন। কিন্তু মাস্টার মহাশয়, এত তিনি বললেন, কই আমার কি হলো? মাস্টার। এখন শিব সেজেছ, পয়সা নেবার জো নাই। ঠাকুরের গল্প তো মনে আছে? নরেন্দ্র। কি বলুন না একবার। মাস্টার। বহুরূপী শিব সেজেছিল। যাদের বাড়ি গিয়েছিল তারা একটা টাকা দিতে এসেছিল, সে নেয়নি। বাড়ি থেকে হাত পা ধুয়ে এসে টাকা চাইলে। বাড়ির লোকেরা বললে, তখন যে নিলে না? সে বললে, তখন শিব সেজেছিলাম, সন্ন্যাসী, টাকা ছোঁবার জো নাই। এই কথা শুনিয়া নরেন্দ্র অনেকক্ষণ ধরিয়া খুব হাসিতে লাগিলেন। মাস্টার। তুমি এখন রোজা সেজেছ, তোমার উপর সব ভার, তুমি মঠের ভাইদের মানুষ করবে। নরেন্দ্র।
সাধন টাধন যা আমরা করছি এসব তাঁর কথায়। কিন্তু স্ট্রেঞ্জ এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন, তাঁকে দর্শন করেছি, আবার সাধন কি? মাস্টার, যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র, আমাদের যে তিনি সাধন করতে বলেছেন। নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা আবার বলছেন। নরেন্দ্র, আমার জন্য মার কাছে কত কথা বলেছেন। যখন খেতে পাচ্ছি না, বাবার কাল হয়েছে, বাড়িতে খুব কষ্ট, তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন। মাস্টার, তা জানি, তোমার কাছে শুনেছিলাম। নরেন্দ্র, টাকা হলো না। তিনি বললেন, মা বলেছেন মোটা ভাত মোটা কাপড় হতে পারে, ভাত ডাল হতে পারে। এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না, খানিকটা হাত উঠে আর উঠল না। তাঁর ব্যামোর সময় তাঁর মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনো হয় নাই। একবার খুব অবিশ্বাস আসে। বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হলো, যেন ঈশ্বর টিশ্বর কিছুই নাই। মাস্টার, ঠাকুর তো বলতেন তাঁরও এরূপ অবস্থা একবার হতো। দুজনে চুপ করে আছেন। মাস্টার বলিতেছেন, ধন্য তোমরা, রাত দিন তাঁকে চিন্তা করছ। নরেন্দ্র বলিলেন, কই, তাঁকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে কই? রাত্রি হইয়াছে। নিরঞ্জন পুরীধাম হইতে কিয়ৎক্ষণ ফিরিয়াছেন। তাহাকে দেখিয়া মঠের ভাইরা ও মাস্টার সকলেই আনন্দ প্রকাশ করিলেন। তিনি পুরী যাত্রার বিবরণ বলিতে লাগিলেন। নিরঞ্জনের বয়স এখন 25-26 হইবে। সন্ধ্যারতির পর কেহ কেহ ধ্যান করিতেছেন। নিরঞ্জন ফিরিয়াছেন বলিয়া অনেকে বড় ঘরে আসিয়া বসিলেন ও সদালাপ করিতে লাগিলেন। রাত 9টার পর শশী ঠাকুরের ভোগ দিলেন ও তাহাকে শয়ন করাইলেন। মঠের ভাইরা নিরঞ্জনকে লইয়া রাত্রের আহার করিতে বসিলেন। খাদ্যের মধ্যে রুটি, একটা তরকারি ও একটু গুড়, আর ঠাকুরের যৎকিঞ্চিত সুজির পায়সাদি প্রসাদ। চতুর্থ পরিচ্ছেদ। আজ বৈশাখী পূর্ণিমা, 25শে বৈশাখ 1294, 7ই মে 1887 খ্রিস্টাব্দ। শনিবার অপরাহ্ন। নরেন্দ্র মাস্টারের সহিত কথা কহিতেছেন। কলিকাতা গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ির নিচের ঘরে তক্তপোষের উপর উভয়ে বসিয়া আছেন। মণি সেই ঘরে পড়াশোনা করেন। মার্চেন্ট অফ ভেনিস, কমার্স, ব্ল্যাকিজ সেলফ কালচার, এইসব বই পড়িতেছেন। পড়া তৈয়ার করিতেছেন, স্কুলে পড়াইতে হইবে। কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের অকুল পাথারে ভাসাইয়া স্বধামে চলিয়া গিয়াছেন। অবিবাহিত ও বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন তাহা আর ছিন্ন হইবার নহে। হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে, কিন্তু সকলেই যে এক প্রাণ, পরস্পরের মুখ চাহিয়া রহিয়াছেন। এখন পরস্পরকে না দেখিলে আর তাহারা বাঁচেন না। অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না, তাহার কথা বই আর কিছু ভালো লাগে না। সকলে ভাবেন, তাকে কি আর দেখতে পাব না? তিনি তো বলে গেছেন, ব্যাকুল হয়ে ডাকলে, আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন। বলে গেছেন, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে। রাস্তায় চলেন, উদ্দেশ্যহীন, একাকী কেঁদে কেঁদে বেড়ান। ঠাকুর তাই বুঝি মণিকে বলেছিলেন, তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে, তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে। কেউ ভাবছেন, কই তিনি চলে গেলেন, আমি এখনো বেঁচে রইছি। এই অনিত্য সংসারে এখনো থাকতে ইচ্ছা। নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি,
তা কই করছি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।